সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন থাই স্যানিটারি ন্যাপকিন ভালো থাকুন অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। দর্শক, আমাদের এই অনুষ্ঠানে আমরা করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে কথা বলি। আজকের পর্বে আমাদের সাথে উপস্থিত আছেন একজন ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ। আমাদের অতিথির সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার এম এ হালিম খান, সহকারী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা। দর্শক, আপনারা আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে সরাসরি ফোনে কথা বলতে পারবেন। করোনা সম্পর্কিত আপনাদের মনের যে কোনো প্রশ্ন এবং ডায়াবেটিস সম্পর্কিত আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের কাছে করতে পারবেন। আমাদের এই অনুষ্ঠানটি ফেসবুক লাইভে আছে, সেখানে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। এছাড়া পরবর্তীতে ইউটিউবেও এই অনুষ্ঠানটি আপলোড করা হবে, সেখানে আপনারা দেখে নিতে পারেন। দর্শক, এখন আমাদের আলোচনায় চলে যাচ্ছি। স্যার, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। স্যার, শুরুতে করোনা পরিস্থিতি নিয়েই জানতে চাবো, যেহেতু এখন এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, আসলে এটাকে ইগনোর করার কোনো উপায় নেই। তো এখন বাংলাদেশের পরিস্থিতিটা কীরকম? বাংলাদেশের পরিস্থিতি একেবারে ভালো না, আবার একেবারে খারাপও বলার সুযোগ নাই। আসলে আমি বলবো যে আমরা একটু লাকি জাতি হিসেবে, কারণ আমাদের বড় মাপের কোনো সমস্যা কিন্তু আসলে হয় নাই। আমরা যেটা ধারণা করেছিলাম যে অনেক ক্ষতি হবে, অনেক প্রাণহানি হবে, কিন্তু সেটা কিন্তু আসলে হয় নাই, যে কারণেই হোক হয়নি আসলে। তো এখন যেটা আছে আমি মনে করি যে এটা টলারেবল, খুব বেশি খারাপ অবস্থা না, আবার খুব বেশি ভালো অবস্থা না। কিন্তু অবস্থা যেমনই থাকুক, আমার মনে হয় যে আমাদের সচেতনতা কিন্তু সেই জায়গায় আমাদের কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। আমরা সবসময় সচেতন থাকবো, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবো। স্যার, টলারেবল বলছেন, কিন্তু মৃত্যু হার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দিকে প্রায় 10%-এর মতো, আমি যদি ভুল না বলে থাকি। তো এখন মৃত্যু হারটা আসলে কততে দাঁড়িয়েছে? না, এখন তো প্রতিদিন মারা যাচ্ছে প্রায় 30, 32 বা 35 এই টাইপের। আগে হয়তো আরো বেশি ছিল। এখন দেখা যাচ্ছে যে একটু মৃত্যুর হারটা কিন্তু একটু কম আমি বলবো। ঠিক আছে, মানুষের সচেতনতা বেড়েছে, হাসপাতালে সাপোর্ট বেড়েছে, ঠিক আছে, চিকিৎসার ধরনও অনেক পরিবর্তন হয়েছে। তো আমি বলবো যে বাংলাদেশে মৃত্যুর হার যথেষ্ট কম। আচ্ছা স্যার, সামনে তো শীতকাল আসছে এবং আপনারা চিকিৎসকরা আশঙ্কা করছেন যে শীতে আসলে পরিস্থিতিটা ভিন্ন দিকে আসলে টার্ন নিতেও পারে। তো আপনি কি বলবেন এই ব্যাপারে? না, ডেফিনেটলি শীতকালে আপনি জানেন যে আমরা কিন্তু নিউমোনিয়াগুলো শীতকালে বেশি হয়ে থাকে। এটাও তো একটা ওইরকমই একটা ভাইরাস, সেক্ষেত্রে তার কিন্তু শীতকালে সংক্রমণের সম্ভাবনা এবং জটিলতার সম্ভাবনাটা কিন্তু বেড়ে যায়। আরেকটা বিষয় হলো যে শীতকালে কিন্তু সূর্যের আলো কম থাকে, আমাদের ভিটামিন ডি এর কিন্তু একটু অভাব থাকে শীতকালে। তো এটা তো মোটামুটি এস্টাবলিশড হয়ে গেছে যে যাদের ভিটামিন ডি এর অভাব থাকে তাদের কিন্তু করোনার ঝুঁকি এবং জটিলতার ঝুঁকি বেশি হয়ে যায় আর কি। সেক্ষেত্রে সম্ভাবনা অনেক বেশি, শীতকালে বাড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, আমাদের সচেতন মাথায় রেখে আমাদের যে সচেতনতার ব্যাপারটা, সেটাকে আরো জোরদার করতে হবে অবশ্যই। আচ্ছা, আমাদের সাথে ফোনে একজন দর্শক আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি বাড্ডা থেকে বিধান বলছি। বলুন। আচ্ছা, আমার প্রশ্ন, আমরা 3 জনে করোনা রোগী, আমি, আমার ওয়াইফ এবং আমার মেয়ে। এখন মেয়ের হলো প্রবলেম হলো আমরা অনেকটা ওভারকাম হচ্ছে 18-19 দিন হচ্ছে। এখন আমরা দ্বিতীয় টেস্টটা করাবো আগামীকালকে, ঠিক আছে? আশা করি মনে ভালো। কিন্তু আমার ওয়াইফের একটা সমস্যা দেখা দিচ্ছে কি, ও আপনার ঘুম হয় না। কত 13 দিন যখন আপনার অসুস্থ ছিল তখন থেকে ঘুম হয় না। পরে আমরা আবার প্রেগনেন্ট, 6 মাসের প্রেগনেন্ট। এখন আমরা পরে গাইনি বিভাগের যে ম্যাডামকে আমরা দেখাচ্ছিলাম, পরে আমরা ওনারে ফোন করে বলছি রিভোট্রিল 0.5 mg আর বুক ব্যথার জন্য মুনাস্টেল এই 4 দিন খাওয়ার জন্য রাত্রে। পরে আমরা ওইটা খাওয়ার পরে ভালো হয়েছে। ভালো হওয়ার পরে এই 3 দিন ভালো ছিল। এরপরে আবারও আপনার বুক ব্যথা প্লাস ওই ঘুম হয় না। ঘুম একেবারে না বললেই চলে, আধা ঘন্টাও করতে যাচ্ছে ঘুম হয় না, সারাদিন 24 ঘন্টা মিলে। আরেকটা হলো ও ঘুমের ভিতর আপনার আচমকা এই মনে যেন খিচুড়ির মতো কে জানি ঝাঁকড়ানি দিচ্ছে মাথার ভিতর, কথা বুঝছেন? এখন সমস্যা হলো এই কারণটা কি আগে কিন্তু এটা ছিল না, বুক ব্যথাও ছিল না, প্লাস এরকম ঘুমও কম হতো না, প্লাস আপনার ঘুমের ভিতর খিচুড়ির মতো হতো না, মনে যেন কি একটা ধাক্কা দিচ্ছে তারপরে ঘুম ভাঙে। আচ্ছা দর্শক, সংক্ষেপে আপনার প্রশ্নটি করুন। এখন ঘুমটা হচ্ছে না, যে এটার কারণটা কি এবং বুক ব্যথার জন্য কি করা যায়? আচ্ছা, ধন্যবাদ স্যার। আসলে যাদের করোনা হয় তাদের অনেকেরই এই সমস্যাটা আছে যে ঘুম না হওয়া।
এটা আপনার স্ত্রীর যে শুধু হচ্ছে তা কিন্তু নয়, আমাদের হাসপাতালে ভর্তি রোগী যারা তাদের মধ্যেও কিন্তু এরকম একটা প্রবণতা আছে। তো আমি বলবো যে রিবোট্রিল যেহেতু ম্যাডাম দিয়েছেন আপনাকে, রিবোট্রিলটা আপনি কয়েকদিন কন্টিনিউ করেন। আর বুক ব্যথার তো যথেষ্ট কারণ রয়ে গেছে, করোনার জন্য তো লাংসে কোনো প্রবলেম হয়েছে কিনা, বা করোনার জন্য অনেক সময় হার্টেও কিছু প্রবলেম হয়, সেই জিনিসগুলো আসলে একটু ইভ্যালুয়েশন করার দরকার আছে। আমার মনে হয় একজন চিকিৎসকের মেডিসিন স্পেশালিস্ট একজনের পরামর্শ নিলে এবং ভালো মানে হয়। ওনার স্ত্রী বললেন যে প্রেগনেন্ট। প্রেগনেন্ট যেহেতু আছে, গাইনি স্পেশালিস্টের পরামর্শ তো নিচ্ছে নেই, কিন্তু এখন গাইনির সমস্যাটার চেয়েও বেশি সমস্যাটা হলো আপনার মেডিসিনের সমস্যা, যেটা করোনা জনিত কোনো জটিলতা আছে কিনা। সেই জিনিসটা আমার মনে হয় যে একজন মেডিসিন স্পেশালিস্টের সাথে দেখা করে তার এই জিনিসগুলো একটু ইভালুয়েশন করে, পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে তার কোনো সমস্যা রয়েছে কিনা। আচ্ছা দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়ে গিয়েছেন। স্যার, আপনি একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ এবং আমরা যেটা জানি যে ডায়াবেটিস অন্যতম একটা কোমরবিডিটি, যেটা কিনা করোনা আক্রান্ত হলে ঝুঁকির সম্ভাবনাটাকে অনেক বেশি বাড়িয়ে তোলে। তা আপনার এই যে গত 8 মাস ধরে বাংলাদেশে করোনা পেশেন্ট আপনারা পাচ্ছেন, তো এর মধ্যে ডায়াবেটিস পেশেন্টদের মধ্যে আপনারা কি কি ধরনের ঝুঁকি বা কি কি ধরনের কমপ্লিকেশন আপনারা পাচ্ছেন? প্রথম কথা হলো যে বেশ কিছু স্টাডি ইতিমধ্যে হয়েছে, দেখা গেছে যে ডায়াবেটিসকে কেউ কেউ বলছে সবচেয়ে বেশি বড় ঝুঁকি হিসেবে। আমি ভয় পাইয়ে দিচ্ছি না, একটু সচেতন করার জন্যই বলছি। কারণ হলো ডায়াবেটিস যার আছে তার কিন্তু অন্যান্য অনেক জটিলতা থাকে, তার স্ট্রোক থাকতে পারে, কিডনি দুর্বল থাকতে পারে, তার হার্টের সমস্যা থাকতে পারে, ভাইটাল অর্গান সবগুলোতেই কিন্তু দুর্বলতা থাকতে পারে, বিশেষ করে যাদের দীর্ঘমেয়াদী ডায়াবেটিস আছে এবং যাদের ডায়াবেটিস আনকন্ট্রোল, নিয়ন্ত্রণে ঠিক নেই আছে? যাদের। তো তাদের জটিলতা অনেক হতে পারে। তো সুগার দেখা যায় অনেক বেশি বেড়ে যায়, যেটাকে আমরা ডায়াবেটিক কোমা বলে থাকি, সেটা হতে পারে। তারপরে হার্ট অ্যাটাক, স্ট্রোকের সম্ভাবনাটা বেড়ে যায় যদি ডায়াবেটিস থাকে করোনা হওয়ার জন্য। তারপরে মাল্টি অর্গান ফেইলিউর, তারপরে শকে যাওয়ার সম্ভাবনা বেশি, আইসিইউতে যাওয়ার পসিবিলিটি বেশি, তার মানে জটিল নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি। নিউমোনিয়ার জন্য যে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, সেটা যেহেতু তার সুগার লেভেল অনেক বেশি থাকে, অ্যান্টিবায়োটিক দিলে দেখা যায় কাজ করতে চাচ্ছে না। তো এই সমস্ত জটিলতা হতে পারে। তবে এটাও ঠিক যে এই সময়ে যদি একজন চিকিৎসকের পরামর্শে থাকেন, তার সুগারটাকে যদি নিয়ন্ত্রণে রাখেন এবং সচেতন থাকেন, তাহলে আমার মনে হয় সেরকম কোনো জটিলতা না হওয়ার সম্ভাবনা মানে বেশি। যাদের সুগারটা কন্ট্রোলে আছে তারা এক্ষেত্রে কিছুটা মানে মানে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন যে তারা কিছুটা ঝুঁকির বাইরে। হ্যাঁ, আরেকটা বিষয় হলো যে অনেকের হয়তো সুগার কন্ট্রোলেই ছিল, কিন্তু কোভিড আক্রান্ত হওয়ার পরে আনকন্ট্রোল হয়ে গেছে। যে কোনো স্ট্রেসফুল কন্ডিশনে, যে কোনো ইনফেকশনে কিন্তু ব্লাড সুগার লেভেল অনেক বেড়ে যেতে পারে। আরেকটা বিষয় হলো যে আমরা দেখা যায় হাসপাতালে ভর্তি রোগী যারা, তারা কিন্তু স্টেরয়েড ইউজ করা হয়। এই স্টেরয়েডের যারা ইউজ করে তাদের কিন্তু অনেক বেশি সুগার বেড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের হসপিটালাইজ পেশেন্টদেরকে আমরা কিন্তু ইনসুলিন দিয়েই ম্যানেজ করে থাকি আর কি। আর আমি বলবো যে যাদের ডায়াবেটিস সহ এক বা একাধিক কোমরবিডিটিস আছে, তাদের যদি কোভিড হয় তাহলে আমার মনে হয় যে একটা হাসপাতালে ভর্তি হওয়াটা ভালো। এতে মানে জটিলতার সম্ভাবনা কম, ক্যাজুয়ালিটি হওয়ার সম্ভাবনা কম থাকে। আচ্ছা, মানে কোনো অবস্থাতে ঘরে থেকে চিকিৎসা গ্রহণ করাটাকে আপনারা নিরুৎসাহিত করছেন? অবশ্যই মানে চিকিৎসকের শরণাপন্ন থেকে যদি সম্ভব হয় হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসাটা গ্রহণ করতে হবে। চিকিৎসা নিলে ভালো হয়। আচ্ছা, আমাদের সাথে ফোনে একজন দর্শক আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। জি, প্রশ্নটি হচ্ছে আমার একটা ডায়াবেটিস আছে, তো 21 কয়েকদিন আগে ধরা পড়েছে। আমি তো ওষুধ খাই 500 পাওয়ার জাননেট 500, আচ্ছা, কিন্তু ওই ওষুধ খেয়ে আমার কোনো কাজ হচ্ছে না। ওই হাঁটাহাঁটি করি, তারপর রাত্রে ঘুমের খুব সমস্যা। ওই যে রাত্রে প্রচন্ড প্রস্রাবের চাপ হয়, হইলে ঘুম ভাঙলে তখন আর পরে ঘুম হয় না। তো এর জন্য আমি মানে কি করতে পারি আর কি? আপনি কি কোনো ডাক্তার দেখিয়েছেন না ফার্মেসি থেকে নিয়েছেন ওষুধটা? হ্যালো দর্শক, শুধু আপনার রাত্রে। না, আপনি কি কোনো ডক্টরকে দেখিয়েছেন নাকি জি নিজে? ডাক্তার। ওকে, ঠিক আছে। আপনার সুগার 21 আছে, 21 সুগার যদি থাকে তাহলে ইউজুয়ালি আমাদের গাইডলাইনগুলো যেগুলো বলে, আমরা সাধারণত ট্যাবলেট দিয়ে চিকিৎসা করি না, আমরা ইনসুলিন দিয়ে সুগারটা কমিয়ে তারপরে আপনি আবার ট্যাবলেটে যেতে পারবেন। আরেকটা হলো যে আপনি যে বলেছেন যে আপনার কন্ট্রোল হচ্ছে না,
আসলে কি যে যদি কারো সুগার অনেক বেশি থাকে তখন আমাদের সেলগুলো খুব টক্সিক থাকে, এই অবস্থায় কিন্তু ট্যাবলেটগুলো কাজ করতে চায় না আর কি। তো অনেকেই প্রথম ইনসুলিন দিলে নিতে চায় না, বলে যে না প্রথমেই কেন ইনসুলিন নিব, ইনসুলিন তো শেষ চিকিৎসা। কিন্তু এই কথাটি কিন্তু সম্পূর্ণ ভুল একটি কথা। এই মেসেজটুকু আমি দিতে চাই আপনাদেরকে যে প্রথমে আপনি সুগার যদি খুব বেশি পান তাহলে ইনসুলিন নেবেন, ডাক্তারের পরামর্শ মোতাবেক ইনসুলিন নিয়ে সুগারটা কমিয়ে তারপরে হয়তো অধিকাংশ ক্ষেত্রে আমরা আবার ট্যাবলেটে চলে যেতে পারি। আমার মনে হয় যে আপনি আপনার ডাক্তারের সাথে কথা বললে আপনার সমস্যাটার সমাধান হয়ে যাবে। আর একটা বিষয় হলো যে ঘুম, আপনি যেটা বলেছেন যে ডায়াবেটিসের সাথে ঘুমটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। ডায়াবেটিস খুব বেশি থাকলে কিন্তু আপনার ঘুমের সমস্যা হবে, আবার ঘুমের সমস্যা হলে সুগারটা অনেক বেশি বেড়ে যেতে একটার পারে। সাথে আরেকটা রিলেটেড, এবং interconnected। কিছু গবেষণায় প্রমাণিত হয়েছে যে যারা রাত জাগে বেশি তাদের মধ্যে ডায়াবেটিস বেশি হয়, এবং আনকন্ট্রোল ডায়াবেটিসে থাকার সম্ভাবনা বেশি যারা বেশি রাত জাগে। সেই জন্য পরিমিত এবং পর্যাপ্ত ঘুম এটাও আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ সুগারটাকে কন্ট্রোলে রাখার জন্য। এবং আপনি লাইফস্টাইল কেমন করছেন আমি জানি না, হাঁটাহাঁটি খাদ্যাভ্যাস আপনার কেমন, পাশাপাশি আপনার হয়তো এই ট্যাবলেটটা এখন যথেষ্ট না, অন্তত আমার মনে হয় যে এক বেলা ইনসুলিন দিলেও আপনার হয়তো নিয়ন্ত্রণে চলে আসতে পারে আরেক বেলা ট্যাবলেট খেলে। সেটা আমি এখন আপনাকে ওইভাবে গাইডলাইনটা শুধু দিচ্ছি, আপনি ডাক্তারের সাথে পরামর্শ করলে আমার মনে হয় মানে সমস্যার সমাধান প্রেসক্রিপশনটা ওনার কি নিতে হবে সেটা ডাক্তার ওনাকে বলে দেবে। আচ্ছা, এই যে ইনসুলিন নেওয়ার প্রতি একটা মানে অনীহা বা একটা ধারণা যে শুরুতে ইনসুলিন কেন নিব, এটা নিশ্চয়ই আপনারা অনেক রোগী এরকম পেয়ে থাকেন। হ্যাঁ, আমাদের সাথে আমরা ফোনে একজন প্রতিদিনই বলছে- এটা পাই, এবং অধিকাংশ পেশেন্টের মধ্যেই এরকম একটা কুসংস্কার আছে যে একবার প্রথমেই কেন ইনসুলিন, এটাই তো শেষ চিকিৎসা, তারপর একবার নিলে সারা জীবন চালাতে হবে। ঠিক আছে, ইনসুলিনের অনেক ক্ষতি আছে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে ডায়াবেটিস মানেই কিন্তু ইনসুলিনের অভাব। আমরা ট্যাবলেট দিয়ে আমরা চেষ্টা করি যে ইনসুলিনটা উৎপাদন করার জন্য আমাদের শরীর থেকে, কিন্তু যেখান থেকে উৎপাদন হয় বিটা কোষ, আমরা ট্যাবলেট দিয়ে কিন্তু ওই বিটা কোষকে স্টিমুলেট করতে করতে একসময় কিন্তু ওই বিটা কোষগুলো এক্সস্টেড হয়ে যায়, বার্ন আউট হয়ে যায়, এবং ওরা একসময় আর কাজ করতে পারে না। কিন্তু এদেরকে যদি আমরা আবার ইনসুলিন দেই বাইরে থেকে, তখন ওই বিটা কোষগুলো রেস্ট পায়, রিফ্রেশ হয়ে নতুন উদ্যমে আবার কাজ করতে পারে। পরবর্তীতে কিন্তু ট্যাবলেটগুলো আরো ভালো কাজ করে। সেই জন্য আমি বলবো যে ডাক্তার যদি বলেন যে কেউ ইনসুলিন নেওয়ার জন্য, আমার মনে হয় যে ইনসুলিন প্রথমে নেওয়াটাই ভালো। আর ডাক্তার যেভাবে বলবেন সেইভাবে যদি এটা বাদ দেওয়া যায়, ডাক্তারই চিন্তা করবেন যে এটা বাদ দেওয়া সম্ভব কি সম্ভব না। একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনাদের কাছে যখন পেশেন্টরা আসে, মানে প্রতিটা পেশেন্টের জন্য নিশ্চয়ই আপনাদের আলাদা আলাদা প্ল্যান থাকে। মানে প্রত্যেকেই ডায়াবেটিক, কিন্তু তার কন্ডিশন অনুযায়ী আপনারা নিশ্চয়ই কিছু প্ল্যান করেন যে এই পেশেন্টের ওষুধ লাগবে বা এই পেশেন্টের ইনসুলিন প্লাস মুখে খাওয়ার ওষুধ দুটোই লাগবে। তো দেখা যায় যে অনেক সময় একই পরিবারে যদি দুজন সদস্য ডায়াবেটিসে আক্রান্ত হন, তখন দেখা যায় যে একজন হয়তো যেই প্রেসক্রিপশনটা ফলো করছে, আরেকজন সদস্যের মধ্যে একটা প্রবণতা থাকে যে একই প্রেসক্রিপশন ফলো করার। তো এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? এটা ঠিকই বলেছেন, আসলে এটা খুবই কমন আমাদের দেশে। ফার্মেসি থেকে নেন অথবা ফ্যামিলি মেম্বার যেটা খাচ্ছেন সেটাই কন্টিনিউ করছেন, কিন্তু আমরা এটা বলি ইন্ডিভিজুয়ালাইজ। প্রত্যেকটা মানুষ আলাদা। কোনো কোনো ওষুধ আছে যাদের ওজন বেশি দেওয়া যায় না, কোনো কোনো ওষুধ আছে যাদের লিভারের সমস্যা দেওয়া যায় না, কোনো কোনো ওষুধ আছে যাদের কিডনির সমস্যা দেওয়া যায় না। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আসলে মাল্টিপল ফ্যাক্টরকে আমরা আসলে কনসিডার করি একটা ওষুধ প্রেসক্রিপশন করার সময়। তাহলে আমি বলবো যে যে ব্যক্তি একটা ফ্যামিলির যে ব্যক্তি আসলে তার ডায়াবেটিস আছে, তার জন্য ডাক্তার যে ওষুধটা দিয়েছেন আরেকজনের জন্য হয়তো এটা ইন্ডিকেটেড না, এটা আর ক্ষতি করতে পারে। ঠিক আছে, তাহলে আমার মনে হয় যে ডাক্তারের পরামর্শ ছাড়া অন্তত এই ডায়াবেটিসের ওষুধগুলো না খাওয়াই উত্তম। আচ্ছা স্যার, এখন আরেকটা বিষয় আমি একটু নিয়ে আসতে চাই যে এই অনেক ডায়াবেটিক পেশেন্টদের মধ্যে একটা ইয়ে থাকে যে সুগার যেহেতু কম খেতে হবে, কার্বোহাইড্রেট খাওয়াটাকে তারা রেস্ট্রিক্ট করে ফেলে, বা যেটাকে আজকাল বলা হচ্ছে যে কিটো ডায়েট, মানে প্রোটিন অনেক বেশি খাওয়া হচ্ছে, ফ্যাট অনেক বেশি খাওয়া হচ্ছে। তো আমি একটু দুইটা অ্যাসপেক্টেই জানতে চাই যে একজন স্বাভাবিক মানুষের জন্য আসলে এই কিটো ডায়েট কতটুকু সায়েন্টিফিক্যালি প্রুভেন এবং একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য কতটুকু প্রুভেন? না, কিটো ডায়েট নিয়ে আসলে এটা সারা পৃথিবীতে, আমাদের দেশে যেরকম আলোচনা সমালোচনা আছে, সারা পৃথিবীতেই কিন্তু এই আলোচনা সমালোচনা আছে। কারণ হলো আমরা সবাই এখন কিন্তু পৃথিবীর সবাই আমরা সেডেন্টারি লাইফস্টাইল, মানে অলস জীবনযাপন করি, কাজ করতে চাই না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই। তাহলে ইয়েস, এখন আমরা চাই কি ওজনটা আবার নিয়ন্ত্রণে রাখতে। এখন আমি যদি ক্যালোরি যদি বার্ন না করি, সেক্ষেত্রে তো আর ওজন আমার নিয়ন্ত্রণে থাকছে না। তাহলে এটা একটা বিকল্প বুদ্ধি হিসেবে বের করেছে যে না, কিটো ডায়েট করলে কমে। হ্যাঁ, কিটো ডায়েটের ব্যাপারে আমি বলতে চাই যে এটার পজিটিভ নেগেটিভ দিকগুলো নিয়ে বলি যে কিটো ডায়েট খুব স্বল্প সময়ের জন্য কেউ করতে পারে, তবে ডায়াবেটিসে আক্রান্ত রোগী কোনো অবস্থায় কিটো ডায়েট করতে পারবে না। আর কিটো ডায়েট নিয়ে যে স্টাডিগুলো হয়েছে, যে পৃথিবীতে
খুব বড় কয়েকটা স্টাডি হয়েছে এবং ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজির জার্নালে 2018 সালে একটা আর্টিকেল পাবলিশ হয়েছে, একদম কিটো ডায়েটের ভিত নেড়ে দিয়েছে ওই আর্টিকেলটা। তারা বলেছে যে যারা কিটো ডায়েট করবে তাদের অকাল মৃত্যুর সম্ভাবনা 32 ভাগ বেশি, হার্ট অ্যাটাকের সম্ভাবনা 51 ভাগ বেশি, স্ট্রোকের সম্ভাবনা 50 ভাগ বেশি, ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা 35 ভাগ বেশি। এই স্টাডিটার মতো আরও কিছু স্টাডি, মোট 7টা স্টাডি নিয়ে মেটা অ্যানালাইসিস বলা হয়, সব 7টা স্টাডিকে এক করে দেখা গেছে যে ওই যে আগে যে স্টাডিটা করা হয়েছে পরে যে স্টাডিগুলো আছে সবগুলোতে মোটামুটি কাছাকাছি রিপোর্ট পাওয়া গেছে যে আসলে যে লো কার্ব ডায়েট যেটা সেটা মানুষের জন্য ক্ষতিকর। তো আমি যেটা বলতে চাই যে আমি যদি দেখা যায় যে ব্যালেন্স ডায়েট করে দীর্ঘদিন বাঁচতে পারি, 100 বছর বাঁচতে পারি, আর কিটো ডায়েট করে যদি আমার অকাল মৃত্যু হয় তাহলে সেই ওজন কমানোর তো মানে নাই। আচ্ছা, মানে এটার যে ক্ষতিকর প্রভাবটা এটা সম্পর্কে আসলে এখনো অনেকেই জানেন না, না জেনে অন্ধভাবে অনেক কিছু অনেকে ফলো করে থাকে। হ্যাঁ, অনেকে ফেসবুক, ইউটিউব এই জিনিসগুলো দেখে আমরা দেখে। ফোনটি নিয়ে আবার ফিরে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। আমি রাকিব বলছি আপনার থেকে। আমার হচ্ছে বেশ কিছু 7 মাস হলো নাভির এই সেটটায় ব্যথা করে আর কি, ইউরিনের এই জায়গাটায় আর কি। এটা কেন ব্যথা করে আসলে আমি আর ভয়ে হচ্ছে কি টেস্ট করেছিলাম যে কিডনি কোনো সমস্যা কিনা, পরে দেখলাম যে না, কিডনি নাই, সব ঠিক আছে। আপনার ব্যথাটা কি শুধু নাভির চারদিকেই থাকে নাকি ডানে যায় কোনো? না, ডানে যায় না, শুধু বাম সাইডে। শুধু নাভির চারদিকেই থাকে? হ্যাঁ, মানে বাম সাইডে যে কিডনি থাকে না, কিডনি নিচে যে এই সাইডটা। না, নাভির চারদিকে অবশ্য কিডনির ব্যথাগুলো এদিকে হয় না আর কি, কিডনিটা থাকে পিছনে, পিঠের দিকে আর কি। আচ্ছা, তো কিডনির ব্যথা মনে হচ্ছে না আর কি, তবে প্রস্রাবের ইনফেকশনের যেটা বলছেন সেটা কি পরীক্ষা করা হয়েছে? এর আগে তো টেস্ট করেছিলাম যে তখন কিছু ছিল না আর কি, এখন টেস্ট করেনি এর মধ্যে। ওকে, প্রস্রাবে এমনি কোনো জ্বালা পোড়া নাই, বার্নিং নাই না? জলাপোড়া নেই, এমনিতে পানি বেশি খাই, এই কারণে হয়তো ঘন ঘন পেশাব হয় আর কি। আচ্ছা, আপনি কি কোনো পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন? না, এর মধ্যে পরীক্ষা করিনি, করোনার আচ্ছা, মধ্যে। যদি দীর্ঘদিন ধরে এরকম থাকে আমার মনে হয় যে একটু পরীক্ষা নিরীক্ষা করিয়ে নিলে ভালো। রুটিন টেস্টগুলোর পাশাপাশি একটি আল্ট্রাসোনোগ্রাফিও হয়তো করা যেতে পারে যে আসলে করে ফেলবো এর মধ্যে। হ্যাঁ, করে দেখা যেতে পারে যে আসলে এই ব্যথার কোনো কারণ রয়েছে কিনা। আপনার সমস্যাটা মনে হচ্ছে বড় কোনো সমস্যা নয়, আশা করি করোনাকাল চলে গেলে একজন ডাক্তারের পরামর্শ নেবেন। আচ্ছা, দর্শক আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, একটা বিষয় যে কোভিডের পরবর্তী সিমটম, মানে কারো কারো ক্ষেত্রে লং কোভিড কিছু সিমটম আমরা দেখতে পাচ্ছি যে মানে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে রেসপিরেটরি কিছু সমস্যা বা কিছু মানে সাইকোলজিক্যাল কিছু সমস্যা পারসিস্ট করে যাচ্ছে, আর যারা কোভিড থেকে সেরে উঠছেন তাদের মধ্যেও কিছু ধরনের দুর্বলতা, ফ্যাটিগ আমরা জানতে পারছি। তো এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, আমরা জানি যে কোভিড তো একটা ভাইরাস, পোস্ট ভাইরাল অ্যাস্থেনিয়া আমরা একটা টার্ম আছে, যে ভাইরাস, যে কোনো ভাইরাস যদি ইনফেকশন করে তাহলে কিন্তু দীর্ঘদিন তার এই দুর্বলতা থেকে যেতে পারে। আরেকটা বিষয় হলো যে পোস্ট কোভিড যে তার সিকুয়েলি যেগুলো আছে এগুলো সবার ক্ষেত্রে একরকম নয়, এক একজনের ক্ষেত্রে কিন্তু এক এক রকম। কারো কারো ক্ষেত্রে দেখা যায় পোস্ট কোভিড তার সাইকোসিস আছে, সেক্ষেত্রে তার সাইকিয়াট্রিক যে ডাক্তার আছে তার সাথে কিন্তু কনসালটেশনে থাকতে হবে। কারো কারো ক্ষেত্রে আমরা কিছু পেশেন্ট পেয়েছি যে তার থাইরয়েড, সাবএকুট থাইরয়েডাইটিস, থাইরয়েড গ্রন্থির মধ্যে ব্যথা থাকে এবং এটা কিন্তু দীর্ঘদিন, এই ব্যথা 6 মাস পর্যন্ত দেখা যায় যে তার এই সিমটমগুলো কিন্তু থেকে যেতে পারে। ইউজুয়ালি দেখা যায় 1 মাসের মধ্যে চলে যায়, তবে তার যে সাবএকুট থাইরয়েডাইটিস যদি হয় তাহলে এটার যে সিকুয়েলি কিছুদিন কিন্তু থেকে যেতে পারে। তারপর হলো আনকন্ট্রোল ডায়াবেটিস, সেটাও কিন্তু থেকে যেতে পারে। লাংসে কিন্তু ফাইব্রোসিস হতে পারে। অনেকেই বলে বুকে ব্যথা, এই যে একটু আগে বলেছেন, দেখা গেছে যে যাদের কোভিড হয় তাদের কিন্তু হার্টের মধ্যে পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস এই জিনিসগুলো হয় এবং তার কিন্তু হার্ট রেট, অনেক পেশেন্ট আছে যে কোভিড হওয়ার পরে তার পালস অনেক বেড়ে গেছে, অস্থিরতা বেড়ে গেছে, আগে যেমন সিঁড়ি বেয়ে উঠতে পারতেন এখন উঠতে পারতেছেন না, এরকম কিছু সিমটম আছে। আমরা বলি যে কোভিডের পরবর্তী ম্যানেজমেন্ট যেটা, সেটা হলো মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। আমি যদি একজন ডাক্তার মনে করেন যে না এটা আমার জন্যই যথেষ্ট, তাহলে এটা অন্ধের হাতি দেখার মতো অবস্থা হবে, যে যে যেমন দেখতেছে মনে করতেছে হাতিটা মনে হয় এরকমই।
তো আমার মনে হয় যে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগতে পারে কোভিডের কমপ্লিকেশনস গুলো অ্যাসেস করার জন্য এবং প্রপার মানে একজন ম্যানেজমেন্ট। সাইকিয়াট্রিস্টের হেল্প লাগতে পারে হ্যাঁ। এবং অন্যান্য স্পেশালিস্টের মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, অনেকগুলো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার পরামর্শ দরকার নিতে হতে হতে পারে। পারে। এবং আমাদের ঢাকা মেডিকেল, বঙ্গবন্ধু, আমাদের সোহরাওয়ার্দী হাসপাতাল সব জায়গায় কিন্তু মোটামুটি এরকম একটা পোস্ট কোভিড ম্যানেজমেন্টের জন্য আমাদের কিন্তু ইউনিট আছে। এবং আচ্ছা, মানে তাহলে কোভিড পেশেন্টদের জন্য একটা মেসেজ হচ্ছে যে যারা কোভিড থেকে নেগেটিভ হওয়ার পরেও তাদের মধ্যে বিভিন্ন ধরনের লক্ষণ আছে, তারা যেন অবশ্যই মানে বিশেষজ্ঞের পরামর্শ মতো এবং তারা যেন অবশ্যই হসপিটালে এটার জন্য হেল্প সিক করে। এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ। সো আমরা এখন একটি ছোট্ট বিরতিতে যাব। দর্শক, আমাদের অনুষ্ঠানে এই পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি বিরতির পরে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতি শেষে ফিরে এলাম থাই স্যানিটারি ন্যাপকিন ভালো থাকুন অনুষ্ঠানে। কথা বলছি করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে। আর আমাদের সাথে আজকে উপস্থিত আছেন একজন ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডাক্তার এম এ হালিম খান। দর্শক, আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আপনারা সরাসরি ফোনে কথা বলতে পারবেন। করোনা এবং ডায়াবেটিস সম্পর্কিত যে কোনো প্রশ্ন আপনারা করতে পারবেন। টিভি স্ক্রলে নাম্বারটি একটু পরপর দেখানো হচ্ছে। এছাড়া আমরা ফেসবুকে লাইভে আছি, সেখানেও আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। স্যার, বিরতিতে যাবার আগে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হলো। তো এখন একটা বিষয় হচ্ছে যে আমরা সবসময় জানি যে ডায়াবেটিস পেশেন্টদের জন্য ডায়েট খুব গুরুত্বপূর্ণ, মানে সে কি খাচ্ছে এবং কতটুকু পরিমাণে খাচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো কোভিড আক্রান্ত একজন ডায়াবেটিক পেশেন্ট, তার জন্য স্বাভাবিকভাবে ডায়েটের ব্যাপারটা খুবই মানে ভাইটাল একটা ব্যাপার। তো তাদের জন্য আসলে তাদের ডায়েট প্ল্যানটা কীরকম হতে পারে? না, প্রথম কথা হলো সবাই আমরা যে কাজটা করি, ইউজুয়ালি আমার একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমরা বলতেছি যে অনেক সচেতন শিক্ষিত তাদের ফ্যামিলির মধ্যেও এটা একদম প্রচলিত যে ডায়াবেটিস আক্রান্ত রোগী যদি কোভিডে আক্রান্ত হয় খাবার দাবার খুব রেস্ট্রিক্টেড করে দেন, কিন্তু এটা নিয়ম না। বরঞ্চ ওই কোভিডের দিনগুলোতে আমরা খাবার বাড়িয়ে দিই। যদি তার সুগার কন্ট্রোলে না থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু হয়তো ইনসুলিন বা ট্যাবলেট সেটার পরিমাণ ইচ্ছা করলে আমরা কিছু কিছু ক্ষেত্রে বাড়াতে পারি। তো আমি যেটা বলতে চাই যে এমনিতেই তো ডায়াবেটিস আক্রান্ত রোগীর কম খাওয়ার কোনো নিয়ম নেই, বেশি খাওয়ার নিয়ম নেই, পরিমাণ মতো খেতে হবে। পরিমাণ মতো মানে কম নয়, এই জিনিসটা মনে রাখতে হবে। আর কোভিডে আক্রান্ত যদি থাকেন সেক্ষেত্রে তিনি কম খেতে পারবেন না, তো খাবারটাকে ভাগ ভাগ করে খেতে পারেন। তিনি 3 বেলা খাবারটাকে 7 বেলা বা 8 বেলা ভাগ করে খাবেন, অল্প অল্প করে খেলেন। এতে করে কি হবে যে উনি যে ওষুধগুলো খাচ্ছেন অথবা ইনসুলিন নিচ্ছেন তার কিন্তু হাইপো হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে। 8 ঘন্টা পর পর মানে প্রতি 2 থেকে 2.5 ঘন্টা পর পর খেলে একজন মানুষের কিন্তু তার নিউট্রিশনটাও থাকবে আর হাইপো হওয়ার সম্ভাবনা সুগার একবারে ফল করে অনেক সময় তো পেশেন্ট হাইপোগ্লাইসেমিক শকেও চলে যেতে পারে, তাহলে এটা কিন্তু কমে যাবে। আরেকটা হলো যে কাজটা করতে হবে যে ফ্লুইড, পর্যাপ্ত পরিমাণে তরল খাবার খেতে হবে। আবার তরল খাবারের মধ্যে আমরা যেন মিষ্টি জাতীয় খাবার বা শরবত যেন না দিই, মানে সুগার ফ্রি তরল খাবার সারাদিনেই, যদি কিডনি এবং হার্ট ভালো থাকে তাহলে সারাদিনেই তিনি একটু পরপর কিন্তু তরল খাবার খাবেন। এতে করে তার বডিটা খুব রিফ্রেশ থাকবে এবং তার দেখা যাবে যে খুব তাড়াতাড়ি তিনি রিকভার করতে পারবেন। ডিরেক্ট যে সুগারটা সেটাকে আপনারা ডিসকারেজ করছেন? হ্যাঁ, ডেফিনেটলি ডিরেক্ট সুগার খাওয়া যাবে না এই সময়। আমাদের ফোনে একজন দর্শক আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি মিঠু বলছিলাম বরিশাল থেকে। বলুন ম্যাম, আমার গত 15 দিন আগে হঠাৎ করে প্রেশার এবং ডায়াবেটিসটা খুব বেড়ে যায়। তখন আমি ডাক্তার দেখাই, দেখার পর সে কিছু টেস্ট দেয়। ব্লাড সুগারটা পাই খালি পেটে পাই আমি 19 এবং ভরা পেটে পাই 31। সে তখন আমাকে মেটফরমিন আর সেকটিন 2 খেতে দেয়। খেতে দেওয়ার পর আমার এখন পরে কিছুদিন পর মাপা পর এখন আমার খালি পেটে 5 এবং ভরা পেটে 10, 9 এভাবে ভেরি করে এবং প্রেশারটাও ঠিক আছে। এখন কি আমি দুইটা ওষুধ চালিয়ে যাব না কি করবো ডাক্তারের সাথে জানতে চাচ্ছিলাম। ওকে, এক নাম্বার হলো যে আপনার কি কোভিড হয়েছিল? হ্যালো দর্শক, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? লাইনটি কি বিচ্ছিন্ন হয়ে গেছে মনে হয়? ওকে, প্রথম কথা হলো যে আমি একটু হিন্টস দিতে চাই যে হঠাৎ করে সুগার বৃদ্ধি এটা ইদানিং খুব দেখা যাচ্ছে যে যাদের মধ্যে জ্বর টর হয়েছে বা উনি হয়তো জানেনই না তার কোভিড হয়ে গিয়েছিল। তো কোভিডে আক্রান্ত দেখা যায় যে তার কিন্তু হঠাৎ করে আগে ডায়াবেটিস ছিল না, নতুন করে আমরা অনেক পেশেন্ট কিন্তু পাচ্ছি। এবং উহানেও একটা স্টাডি হয়েছে, দেখা যায় যে 10% বা 10 ভাগ রোগী নতুন করে তার ডায়াবেটিস দেখা দিয়েছে এই কোভিড হওয়ার পরে। তো যাই হোক, ওনার যে বিষয়টা সেটা হলো যে ওনার সুগার অনেক বেশি ছিল। এই সুগারে ইউজুয়ালি আমরা ইনসুলিন দিয়ে চিকিৎসা করি।
তারপরে হয়তো ট্যাবলেটে যায়। উনি যে কথাটা বলেছেন খাওয়ার আগে 5 এবং খাওয়ার পরে 10, তো ওষুধগুলো বন্ধ করার সেরকম কোনো উপায় নেই, তবে আমার মনে হয় যে আর একটু ওষুধগুলো মডিফাই করলে ভালো হয় আর কি। ইউজুয়ালি আমরা যে সেক্রিন যে ওষুধটা, সেটা মনে হয় আপনার সুগারটা একটু বেশি নামিয়ে দিচ্ছে, বা 5-এর নিচে চলে যাচ্ছে, বা 4-এর নিচে যদি চলে যায় সেটাকে তো আমরা হাইপোগ্লাইসেমিয়াই বলবো। তো আমার মনে হয় যে ডাক্তারের সাথে দেখা করলে যে উনি যদি একটু মডিফাই করে দেন তাহলে ভালো হয়। আর এর চেয়ে আরও বেশ কিছু, মেটফর্মিন যেটা খাচ্ছেন সেটা ঠিক আছে, এর চেয়ে আরও বেশি ভালো কিছু ড্রাগ আছে যে সেগুলোও যদি আপনি এই অল্প বয়সে সেবন করেন তাহলে সেক্রিনের চেয়েও আরও অনেক বেশি ভালো ড্রাগ এগুলো, এবং আপনার শরীরের জন্য সেগুলো উপকারী, এবং দীর্ঘদিন আপনি হয়তো আরও ট্যাবলেটে থাকতে আচ্ছা, পারবেন। মানে ওনার উচিত হবে একজন চিকিৎসকের শরণাপন্ন হ্যাঁ। হয়ে মানে ওষুধগুলোর ডোজ কিছুটা চেঞ্জ করে নেওয়া, করে মডিফাই নিয়ে করে আসা, নেওয়া। হ্যাঁ। আচ্ছা স্যার, একটা বিষয় যে প্রি ডায়াবেটিক পেশেন্ট যারা, মানে যাদের এখনো ডায়াবেটিস হয়নি কিন্তু দেখা যাচ্ছে যে সুগারটা অনেকটা বর্ডার লাইনে আছে, তো তারা আসলে কি করবে? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের দেশে প্রায় 1 কোটি মানুষের কিন্তু ডায়াবেটিস আছে, প্রায় 1 কোটি, আর 1 কোটি মানুষের প্রি ডায়াবেটিস আছে। ঠিক আছে, তো এই প্রি ডায়াবেটিস কিন্তু আবার খুব অল্প দিনের মধ্যেই আবার ডায়াবেটিসে কনভার্টেড হবে। হ্যাঁ, তো তাদের জন্য বলা হলো তাদের কিন্তু ওষুধের দরকার নেই, তারা শুধু লাইফস্টাইলটা মেনটেন করবে। তো লাইফস্টাইল কেমন, খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, তার প্রতিদিন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, এটি করলেই হবে। আরেকটা হলো যে এই প্রি ডায়াবেটিস অবস্থায় কিন্তু যে ডায়াবেটিসের যে জটিলতা, বিশেষ করে আমরা বলি ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, যেমন হার্টের রক্তনালীতে ব্লক হওয়া বা স্ট্রোক হওয়া, সেই জিনিসগুলো কিন্তু শুরু হয়ে যায়। সেই জন্য প্রি ডায়াবেটিস দীর্ঘদিন ধরে আছে, খুব বেশি খুশি হওয়ার কিছু নাই। প্রি ডায়াবেটিস থেকে আবার নর্মালে যাতে রিভার্ট হয় সেটা কিন্তু চেষ্টা করতে হবে, এবং সেটা লাইফস্টাইলের মাধ্যমেই সম্ভব। ডায়াবেটিস থেকে কখনো একজন মানুষ নর্মাল হইতে পারবে না, কিন্তু প্রি ডায়াবেটিস থেকে সে সম্পূর্ণ নর্মাল মানুষ হতে পারবে, এবং ভবিষ্যতে এমনও হতে পারে উনি যদি ভালো মতো মেনটেন করেন ভবিষ্যতে তার ডায়াবেটিস নাও হতে পারে। আচ্ছা স্যার, আমি একটু প্যারামিটারগুলো জানতে চাই, যে মানে ব্লাড সুগার লেভেল কখন, মানে কোন অবস্থায় কত থাকলে তাদেরকে প্রি ডায়াবেটিক বলা হবে? প্রি ডায়াবেটিস আমরা বলবো যে 5.6 থেকে 6.9 যদি ফাস্টিং হয়, 5.6 থেকে 6.9 যদি ফাস্টিং অবস্থায় থাকে তখন সেটাকে আমরা প্রি ডায়াবেটিস বলবো। আর যদি গ্লুকোজ খাওয়ার পরে দেখা যাচ্ছে 7.8 থেকে 11 থাকে সেটাকে আমরা প্রি ডায়াবেটিস মানে আইজিটি বলে থাকি, আর আগেরটা আইএফজি বলে থাকি আর কি। আচ্ছা, আর যদি র্যান্ডম ব্লাড সুগার নেওয়া হয়? র্যান্ডম ব্লাড সুগারের ক্ষেত্রে কিন্তু আমরা প্রি ডায়াবেটিস বলতে পারবো না। প্রি ডায়াবেটিস আমরা তখনই বলতে পারবো যখন তার ওজিটিটি বা গ্লুকোজ খাইয়ে টেস্ট করা হবে। র্যান্ডম ব্লাড সুগার দিয়ে আমরা হয়তো এটা বলতে পারি যে তার সুগারটা একটু বেশি আছে, এটা দেখে আমরা বলতে পারি যে আপনার একটা ওজিটিটি বা গ্লুকোজ খেয়ে টেস্ট করার দরকার, ডায়াবেটিস আছে কিনা সেটা কনফার্ম হওয়ার জন্য। আচ্ছা, তার মানে ওজিটিটা জরুরি, এবং ফাস্টিং যেটা বলছেন সেটাও টেস্ট করাটা জরুরি। ওজিটিটি যখন করা হয় তখন ফাস্টিংটাও করা হয়, গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে আবার করা হয়। আচ্ছা স্যার, এক্সারসাইজ খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এটা একজন স্বাভাবিক মানুষের জন্য যেমন গুরুত্বপূর্ণ, ডায়াবেটিস পেশেন্টের জন্য তো মানে অনস্বীকার্য। তো কোভিড আক্রান্ত একজন ডায়াবেটিস পেশেন্ট কি ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারবে কিনা? ওকে, আমি এই এক্সারসাইজ নিয়ে একটু বলতে চাই যে অনেকেই আমরা মনে করি যে ধরেন আমাদের দেশে 16 কোটি মানুষের এখনো ডায়াবেটিস হয়নি, ঠিক আছে, তো আমরা মনে করি যে এক্সারসাইজ তো ডায়াবেটিসে আক্রান্ত রোগীর জন্য, ডিসিপ্লিন লাইফ তো ডায়াবেটিসে আক্রান্ত রোগীর জন্য, আমি কেন করব? বিষয়টা কিন্তু তা নয়। আমাদের দেশে কিন্তু এই অসচেতনতা অনেক বেশি। আসলে ডায়াবেটিসে আক্রান্ত রোগী যে ধরনের খাবার খায় সেটা কিন্তু আমাদের সবারই খাবার, কারণ ডায়াবেটিসে আক্রান্ত রোগী কিন্তু সুষম খাবার খায়, এবং একটা আদর্শ সুষম খাবার যেটা সেটা আমাদের সবার ফলো করা উচিত। আর যেভাবে তারা হাঁটাহাঁটি করে সুশৃঙ্খল জীবনযাপন করে সেটা আমরা যদি সবাই অ্যাডপ্ট করতে পারি তাহলে কিন্তু ডায়াবেটিসকে আমরা প্রতিরোধ করতে পারবো। তো আমরা যেটা চাচ্ছি যে ডায়াবেটিসের প্রতিরোধ চিকিৎসা আর কয়জনকে দিব? আসলে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা এমন জ্যামিতিক হারে বাড়ছে যে চিকিৎসা দিয়ে কিন্তু আসলে আমরা পারবো না। সেজন্য প্রিভেনশনের দিকে আমাদের খেয়াল দিতে হবে, ডায়াবেটিস কীভাবে প্রতিরোধ করতে পারবো সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের কাজ করতে হবে। তো এখন আপনি যেটা বলেছেন যে কোভিডে আক্রান্ত রোগীর খাদ্যাভ্যাস, হাঁটাহাঁটিটা কেমন হবে? কোভিডে আক্রান্ত রোগী যদি মাইল্ড সিমটম থাকে তাহলে তার হয়তো উনি বাসায় আস্তে আস্তে করে উনি যে রুমে থাকবেন আইসোলেশনে সেই রুমে একটু অল্প অল্প করে হেঁটে নিতে পারেন। তো মডারেট এবং সিভিয়ার সিমটম যাদের আছে তাদের যে একদম হাঁটতেই হবে তা না। যদি সুগার বেশি থাকে সেটা আমরা সেটা খাদ্যাভ্যাসের চেঞ্জের মাধ্যমেও খুব একটা চেঞ্জ করতে পারবো না। বেশি থাকলে তা আমাদের কিন্তু ওষুধ লাগবে। অনেকেই যে জায়গায় করে, যে একটু আগেও আমি বলেছি যে খাদ্যাভ্যাসে খুব বেশি কম্প্রোমাইজ করে ফেলে। যদি আপনার খাবার দাবার কমিয়ে দেন তাহলে কিন্তু আপনার জটিলতা হওয়ার সম্ভাবনা
অনেক বেশি। খালি সুগার কমাইলেই কিন্তু হবে না, আমাদের শরীরে কিন্তু আরও অনেক মেটাবলিক অ্যাক্টিভিটি রয়েছে, সেগুলোও কিন্তু অব্যাহত রাখতে হবে। তাহলে সুগার কমানোর দিকে অতটা খেয়াল না দিয়ে আমরা চেষ্টা করব যে একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি মেনটেন করে, ওষুধ মেনটেন করে, যাতে আমার সুগারটা কন্ট্রোলে থাকে, শুধুমাত্র খাবার বাদ দিয়ে নয়। আচ্ছা স্যার, আমি একটা আপনার সাথে কথা অ্যাড করতে চাই। এই যে এখন একটা করোনা মহামারী চলছে, এই করোনা মহামারীর মতোই কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ বা অসংক্রামিত ডিজিজের মধ্যে ডায়াবেটিস কিন্তু মহামারীর মতোই ছড়িয়ে গিয়েছে। আপনি একটু আগে বলছিলেন যে জ্যামিতিক হারে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। স্যার, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি, আমাদের হাতে সময় খুবই কম। তো শেষ করবার আগে জানতে চাই যে একদম সর্বশেষ কি মেসেজ আপনি দিতে চান? সর্বশেষ মেসেজ দিতে চাই আসলে যে একটা সিঙ্গেল ডিজিজ থেকে, একটা সিঙ্গেল নন কমিউনিকেবল ডিজিজ, অসংক্রামক ব্যাধি থেকে অনেকগুলো অসংক্রামক ব্যাধি তৈরি হয়, তার নাম কিন্তু ডায়াবেটিস। ডায়াবেটিস থেকে স্ট্রোক হয়, হার্টের সমস্যা হয়, কিডনির সমস্যা হয়, স্নায়ুতন্ত্র বিকল হয়। ডায়াবেটিসে আক্রান্ত রোগীর কিন্তু 2.5 গুণ বেশি ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। তাহলে একটা ডিজিজকে আমি কন্ট্রোল করতে পারলে আরও কিন্তু 10টা ডিজিজকে আমি কন্ট্রোল করতে পারছি। তাহলে আমি যেটা বলতে চাই যে আমাদের দেশে কিন্তু সরকারি কোনো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডায়াবেটিস কিন্তু নেই। এখন জটিলতার ইনস্টিটিউটগুলো হয়ে গেছে, যেমন ধরেন নিউরো সায়েন্সের জন্য স্ট্রোকের চিকিৎসা করে, এনআইসিবিডিতে হার্টের চিকিৎসা করে, এনআইও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হয়েছে। তাহলে জটিলতার ইনস্টিটিউট আছে, কিন্তু মেইন যে ডিজিজ যেখান থেকে জটিলতা তৈরি হচ্ছে সেটার কোনো ইনস্টিটিউট নেই। সেই ইনস্টিটিউট তৈরি করে ন্যাশনাল লেভেলে আমাদের ডায়াবেটিস প্রিভেনশনের জন্য সারা দেশে কাজ করতে হবে, যে কিভাবে আমরা ডায়াবেটিসকে প্রিভেনশন করতে পারবো। এবং এটার উপর গবেষণা করার জন্য এরকম একটা সেন্টার আমাদের খুবই দরকার, যেখান থেকে আসলে আমরা ডায়াবেটিসকে কীভাবে প্রতিরোধ করব। এবং এইটাকে আমি মনে করি ডিসেন্ট্রালাইজ করা, প্রত্যেক জেলায় এই আমাদের যে সেন্টার যেটা থাকবে, ইনস্টিটিউট, তার একটা ব্রাঞ্চ থাকবে, যাতে কেন্দ্র থেকে আমরা সারা বাংলাদেশকে এই একটা আমব্রেলার নিচে ডায়াবেটিস এবং নন কমিউনিকেবল ডিজিজগুলোকে আনতে পারি। এবং ডায়াবেটিস এবং নন কমিউনিকেবল ডিজিজগুলোকে কিন্তু আমরা কখনো কিন্তু একদম যে নির্মূল করতে পারবো তা কিন্তু নয়, এটাকে আমরা শুধু নিয়ন্ত্রণে রাখতে পারবো এবং কমিয়ে রাখতে পারবো। যত কমিয়ে রাখতে পারবো ততই কিন্তু আমাদের ক্যাটাস্ট্রফি কম হবে, আমাদের ক্যাজুয়ালিটি কম হবে। আপনি এখন দেখেন যে এই কোভিডে কাদের জটিলতা বেশি হচ্ছে, যাদের দেখা যায় যে কোমরবিডিটি বেশি। কারণ কোমরবিডিটি কাদের বেশি, যাদের এই ডায়াবেটিস আছে তাদের দেখা যায় নানাবিধ কোমরবিডিটি থাকে। তাহলে আমরা একটা ডিজিজকে আমরা যদি টার্গেট করি, দেখা যাবে যে আমরা অনেক বেনিফিট নিয়ে আসতে পারবো। এবং পাবলিক অ্যাওয়ারনেসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। মানুষকে জানতে হবে যে এর ভয়াবহতাটা কি এবং এর থেকে প্রতিরোধ করতে কি করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের আজকের পর্বে আলোচনা থেকে আশা করি আপনারা উপকৃত হয়েছেন। দেখা হবে সামনের পর্বে। আপনারা সবাই সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন এবং স্বাস্থ্যবিধিগুলো ভালোভাবে মেনে চলুন।